আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। বিশ্বের সবচেয়ে বড় অস্ত্র এখন ইরানের বিরুদ্ধে রওনা হয়ে গেছে। আপনার সামনে রয়েছে বিশ্বের সবচেয়ে বিপজ্জনক ও সবচেয়ে বড় এয়ারক্রাফট ক্যারিয়ার। জি হ্যাঁ, ভালো করে দেখুন। এটি শুধু সাধারণ মানুষের জন্য নয়, পুরো বিশ্বের জন্য একটি বড় তথ্য, এক ধরনের জেনারেল নলেজ। বিশ্বের সবচেয়ে বড় এই এয়ারক্রাফট ক্যারিয়ারে একসাথে শতাধিক যুদ্ধজাহাজ ও ফাইটার জেট অবতরণ করতে পারে। আর সুপার পাওয়ার আমেরিকা পুরো নৌবাহিনী এক ঝটকায় এই এয়ারক্রাফট ক্যারিয়ারে মোতায়েন হয়ে যে কোনো দেশ ধ্বংস করার ক্ষমতা রাখে। এই এয়ারক্রাফট ক্যারিয়ারটিকে বিশ্বের সবচেয়ে বিপজ্জনক ও বৃহত্তম এয়ারক্রাফট ক্যারিয়ার বলা হয়, যার নাম জেরাল্ড আর ফোর্ড। আমেরিকার পক্ষ থেকে এটিকে দ্রুত ইরানের দিকে রওনা হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এর পাশাপাশি আরেকটি বড় এয়ারক্রাফট ক্যারিয়ার আগেই প্রায় এক সপ্তাহ ধরে পথে রয়েছে এবং ইরানের কাছাকাছি পৌঁছে গেছে। তৃতীয় এয়ারক্রাফট ক্যারিয়ার জর্জ ডব্লিউ বুশও পথে রয়েছে এবং সেটিও ইরানের কাছাকাছি। তাই আপনারা বুঝতে পারছেন বিশ্বের সবচেয়ে বড় শক্তি ইরানের বিরুদ্ধে রওনা হয়ে গেছে এবং এখন পথে রয়েছে। অন্যদিকে ইরান একেবারেই ভয় পাচ্ছে না। কে জানে এত সাহস তারা কোথায় পাচ্ছে। দেখুন, আমি শুধু আমার রিপোর্টিং অনুযায়ী বলছি। আমি অষ্টম ক্ষেপণাস্ত্র পরীক্ষার খবর দিচ্ছি। মাত্র 15 দিনের মধ্যে ইরান অষ্টমবার ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছে সিরাজ মিসাইল প্লান্ট থেকে। এই উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যেও ইরান লাগাতার অস্ত্র পরীক্ষা চালিয়ে যাচ্ছে। এদিকে নেতানিয়াহু খুব শিগগিরই ইসরায়েলের বিমান বাহিনীর প্রধানের সঙ্গে বৈঠকের প্রস্তুতি নিচ্ছেন। ওদিকে আমেরিকার মধ্যপ্রাচ্যে থাকা সেনাবাহিনী ইরানের দিকে দ্রুত এগিয়ে যাওয়ার ওই এয়ারক্রাফট ক্যারিয়ারের ভিডিও প্রকাশ করেছে। অপরদিকে আলী শামখানি, যিনি সর্বোচ্চ নেতা খামেনির উপদেষ্টা, তিনি বলেছেন, ইরানের ক্ষেপণাস্ত্র ব্যবস্থা আমাদের ক্ষেপণাস্ত্র শক্তি, এটি আমাদের রেড লাইন। এ বিষয়ে আমরা কোনো অবস্থাতেই কথা বলবো না, কোনো সমঝোতা করব না। অন্যদিকে ইরান রাশিয়ান রকেটের ভেতরে নিজেদের স্যাটেলাইট বসিয়ে তা উৎক্ষেপণও করেছে। আর রেজা পাহলভি, যিনি ইরানের সরকার ফেলে সেখানে একটি অইসলামী সরকার কায়েম করে আমেরিকা ও ইসরায়েলকে খুশি করার চেষ্টা করছেন, যিনি গত 4 বছর ধরে রাশিয়ার কাছে মার খাচ্ছেন। জার্মানির ভেতরে সে রেজা পাহলভির সঙ্গে সাক্ষাৎ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি। আমেরিকা ও ইসরায়েলকে খুশি করার জন্য এই ভিক্ষুকসুলভ কাণ্ডটা একবার দেখুন। ইউরোপীয় ইউনিয়নের যে ফ্লাইট সেফটি টিম বা সংস্থা আছে, তারা ইউরোপের সব এয়ারলাইন্সকে বলে দিয়েছে আগামী 31 মার্চ পর্যন্ত ইরানের আকাশসীমা এড়িয়ে চলতে। ওদিকে IAEA এর প্রধান, এই লোকটা যে নিজেই ফ্যাসাদ সৃষ্টি করে, আচরণেও ফ্যাসাদি, সে বলছে যে ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ করার অধিকার আছে, কারণ ইরান NPTI এর অংশ। তাহলে এই লোকটা কি আগে এটা জানতো না? এই লোকটাই তো 12 দিনের যুদ্ধের ফ্যাসাদ করিয়েছিল। এর কারণেই সবটা হয়েছিল, যেটা আপনারা আগেই জানেন। সে আরও বলেছে, যেহেতু ইরান NPTI এর অংশ, তাই ইরানকে তারা ইউরেনিয়াম পারমাণবিক কর্মসূচি ও পারমাণবিক স্থাপনাগুলোর তথ্য আমাদের সঙ্গে শেয়ার করতে হবে। ইরানের ভেতরে যেসব ছোটখাটো বিক্ষোভ ঘটানোর চেষ্টা হচ্ছিল, সেখানে ইরান আবারও বড় সাফল্য পেয়েছে। ইরানের গোয়েন্দারা বিভ্রান্ত কিছু যুবককে, যারা টাকার লোভে অনেক কিছু করছে, তাদের ধরে ফেলেছে। মনোযোগ দিয়ে দেখুন, অস্ত্র জব্দ করা হয়েছে। আবারও ইরানে দাঙ্গা বাঁধানোর ষড়যন্ত্র ছিল, কিন্তু ইরানের গোয়েন্দারা সফল হয়েছে। এখন দেখুন ইরানকে নিয়ে ভয়টা কেমন। শুধু বলছি না, দেখিয়েও দিচ্ছি। জর্ডানের ভেতরে আমেরিকা যে F-15 ফাইটার জেট মোতায়েন করেছে, সেখানে ওই জেটগুলোর ভেতরে যে ক্ষেপণাস্ত্র বসানো আছে, সেগুলো এয়ার টু এয়ার, অর্থাৎ আকাশ থেকে আকাশে আঘাত আনার জন্য। এগুলো আক্রমণাত্মক নয়, শত্রুপক্ষের ক্ষেপণাস্ত্র প্রতিহত করার কাজে ব্যবহৃত হয়। অর্থাৎ ইরানের ভয় এতটাই যে ফাইটার জেটগুলো এ কারণে মোতায়েন করা হয়েছে যে যদি ইরান আমেরিকান ঘাঁটি বা ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র ছোড়ে, তাহলে তাদের অর্ধেকেরও বেশি ফাইটার জেট আকাশেই ইরানের ক্ষেপণাস্ত্র ঠেকানোর চেষ্টা করবে। সারা বিশ্ব জানে, কোনো দেশের সরকার যদি আমেরিকা ইসরায়েলের পছন্দ মতো না হয়, তাহলে সরকার ফেলার জন্য তারা কি করে, সেটা আপনাদেরও অজানা নয়। আর দেখুন, ইরানের মানুষকে উস্কাতে মোসাদ প্রকাশ্যেই নোংরা খেলা খেলছে, ফার্সি ভাষায়। হ্যাঁ, পার্সিয়ান ভাষায় বার্তা দিচ্ছে, সোশ্যাল মিডিয়ায় পোস্ট করছে এবং ইরানিদের উস্কাচ্ছে। আমাদের জন্য কাজ করুন, নিরাপত্তা পাবেন, টাকাও পাবেন। এদিকে ইরানের মুখপাত্র স্পষ্ট করে বলেছেন যে কঠিন সময়ে রাশিয়া ও চীন আমাদের সাহায্য করেছে। এতে পরিষ্কার হয়ে গেছে যে রাশিয়া ও চীন বিপুল পরিমাণে ইরানকে অস্ত্র সরবরাহ করেছে। অন্যদিকে নেতানিয়াহু আমেরিকা থেকে ফিরে এসে বলেছেন, ডোনাল্ড ট্রাম্পের সামনে তিনি বিষয়টি তুলে ধরেছেন এবং বলেছেন, আমাদের জন্য শুধু পারমাণবিক ইস্যুই নয়, ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ইরানের অন্যান্য যে হুমকিগুলো আছে, সেগুলোর বিষয়েও আলোচনা হওয়া দরকার এবং সেগুলোর সমাধানও হওয়া জরুরি। אני סיימתי עכשיו ביקור קצר אבל חשוב בוושינגטון, בשיחה עם ידידנו הגדול הנשיא טראמפ. יש בינינו קשר מאוד הדוק ומאוד אמיתי ומאוד גלוי. כמובן השיחות התמקדו בכמה וכמה נושאים, אבל למעשה במשא ומתן עם איראן. ওয়াশিংটন সূত্রে এটাও প্রকাশ পেয়েছে যে ডোনাল্ড ট্রাম্প প্রশাসনই হাজার হাজার স্টারলিংক স্যাটেলাইট ইরানের ভেতরে পাচার করিয়েছে, যাতে যেসব বিক্ষোভ হয়েছে সেগুলোর মাধ্যমে ইরানের পরিস্থিতি আরও অস্থির করা যায়।
আরেকটি খুব বড় খবর এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। দেখুন, ইরানের প্রেসিডেন্ট স্পষ্ট করে বলেছেন, আমাদের মনে কোনো ছলছাতুরি নেই। কারো যদি কোনো ভয়, আশঙ্কা বা সন্দেহ থাকে তাহলে তারা এসে আমাদের পারমাণবিক স্থাপনাগুলো পরিদর্শন করুক। আমরা পারমাণবিক অস্ত্র তৈরি করছি না। ইরানের প্রভাব এমনভাবে স্পষ্ট হয়ে উঠছে যে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীও পরিষ্কার করে বলছেন, আমরা দেখছি এবং আমাদের কাছেও এমন তথ্য আসছে যে ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণের বিষয়টি কিছুটা হলেও আমেরিকা সহ্য করতে রাজি আছে, তবে কিছু শর্তের সঙ্গে। আর আমরা দেখছি আমেরিকা চুক্তি চায় এবং ইরানও চুক্তি করতে রাজি। এটিকে বলা হয় ইরানের দাপট। ভেতরের খবর হলো, নেতানিয়াহু যখন আমেরিকায় গিয়ে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কথা বলেছেন, তখন বদ্ধ ঘরে দুজনের মধ্যে এই বিষয়েও আলোচনা হয়েছে যে আমেরিকা ও ইসরায়েল একসঙ্গে মিলিত হয়ে ইরানের উপর হামলা চালাবে। এমনকি এক মার্কিন সিনেটর পর্যন্ত এই কথা বলেছেন। দেখুন, কথা ঘুরে আবার সেখানে এসে দাঁড়িয়েছে। একজন মার্কিন সিনেটর বলেছেন, যদি রেজিম চেঞ্জ হয়, খামেনি সরে যান এবং আমেরিকার অনুগত কেউ সেখানে প্রেসিডেন্ট বা প্রধানমন্ত্রী হয়, তাহলে রেজিম চেঞ্জের সঙ্গে সঙ্গেই আমেরিকা অঢেল রিজার্ভ তেল ও আরও অনেক কিছু পাবে। ভেনেজুয়েলার চেয়েও বেশি তেল ইরান থেকে পাওয়া যাবে। ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য এসেছে। তিনি বলেছেন, ইরান যদি চুক্তি করে তাহলে সেটা অনেক ভালো হবে, আর যদি চুক্তি না করে তাহলে আমাদের নৌবাহিনী পূর্ণ শক্তি নিয়ে ইরানের দিকে এগিয়ে যাচ্ছে। ইরানের জন্য পরিস্থিতি খুব কঠিন হয়ে যাবে। এক সাংবাদিক জিজ্ঞেস করেছিলেন, আপনি কি কোনো টাইমলাইন ঠিক করেছেন? ইরানকে কি কোনো ডেডলাইন দিয়েছেন? উত্তর তিনি বলেছেন, ডেডলাইন সর্বোচ্চ 1 মাস। একই সঙ্গে পরিষ্কার হয়ে গেছে আমেরিকা ও ইসরায়েল ভীষণভাবে আতঙ্কিত, মানে পুরো অবস্থা ছিঁড়ে গেছে। দেখুন, রিপোর্টে বলা হচ্ছে যে ইরানের প্রস্তুতি দেখে ইসরায়েল তাদের ক্ষেপণাস্ত্র ও বিমান প্রতিরক্ষা ব্যবস্থা আরও আপগ্রেড করেছে এবং আরও শক্তিশালী করেছে। পাশাপাশি ইউরোপীয় ইউনিয়ন ইরানের বিরুদ্ধে একটি প্রস্তাব পাশ করেছে, যেখানে ইরানের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হবে। বড় কথা হলো, আইআরজিসির উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আমেরিকাকে খুশি করতে ইউরোপ কি না করছে, অথচ ডোনাল্ড ট্রাম্প 2 মিনিটে এই ইউরোপের উপর থুতু ছিটিয়ে দেন। আপনাদের নিশ্চয়ই মনে আছে গ্রিনল্যান্ড আর ডেনমার্কের ইস্যুতে ট্রাম্প কিভাবে পুরো ইউরোপকে অপমান করেছিলেন। এটি পুরনো কথা নয়, মাত্র কয়েকদিন আগের ঘটনা। আরও জানিয়ে রাখি, এক মার্কিন কর্মকর্তা বলেছেন, ইরানের সঙ্গে আলোচনা চললেও আমেরিকার সেনাবাহিনী পুরোপুরি প্রস্তুত। শুধু হামলার জন্যই নয়, তাদের 11টি মিত্র দেশকে রক্ষা করতেও প্রস্তুত। এর মানে স্পষ্ট, শুধু ইসরায়েল আর আমেরিকা নয়, আরও 11টি দেশের জন্য সরাসরি হুমকি রয়েছে। আর পরিস্থিতি এলে ইরান যে কাউকে আঘাত করতে পারে। আপনারা জানেন, বোয়িং কোম্পানি শুধু বিমানই বানায় না, অস্ত্র ও বোমাও তৈরি করে। জি হ্যাঁ, বোয়িং কোম্পানিকে ডোনাল্ড ট্রাম্পের আমলে ব্যাপক হারে বাংকার বাস্টার বোমা বানানোর অর্ডার দেওয়া হয়েছে। এই বোমা আকাশ থেকে নেমে মাটির নিচের বাংকার বা ভূগর্ভস্থ ঘাঁটিতেও ঢুকে ধ্বংসযজ্ঞ চালাতে পারে। এই একই বোমা 12 দিনের যুদ্ধে ইরানের পারমাণবিক স্থাপনাগুলো ধ্বংস করতে ব্যবহার করা হয়েছিল, যদিও তা পুরোপুরি সফল হয়নি এবং আমেরিকাকে মুখ থুবড়ে পড়তে হয়েছিল। অন্যদিকে ইরানের জনগণ দেখিয়ে দিয়েছে যে তারা কতটা নির্ভীক। চারিদিকে ভয়ভীতি ছড়ানোর পরিবেশ চলছে। আমেরিকা যে কোনো সময় ইরানের উপর হামলা চালাতে পারে। ইরানের ভেতরে সন্ত্রাসী হামলা হচ্ছে, দেশের বিভিন্ন এলাকায় বিস্ফোরণ ঘটছে। এসবের পরও ইরানের 47তম ইসলামিক বিপ্লবের এই সময়ে সারা ইরান জুড়ে জাঁকজমকপূর্ণভাবে উদযাপন করা হয়েছে, উৎসব পালিত হয়েছে। এই দৃশ্যগুলো দেখার পর একটি বিষয় পরিষ্কার হয়ে গেছে, ইরানে যে বিক্ষোভগুলো হয়েছিল, বিশেষ করে যে বিক্ষোভের কারণে আগুন লাগানো হয়েছিল, ভাঙচুর করা হয়েছিল এবং ইরানের ক্ষতি করা হয়েছিল, সেগুলো সবই প্ররোচিত ও পৃষ্ঠপোষকতা প্রাপ্ত ছিল। ইরানের মানুষ আজও তাদের দেশের সঙ্গে এবং ইসলামিক বিপ্লবের সঙ্গে দৃঢ়ভাবে দাঁড়িয়ে আছে। কয়েকটি দৃশ্য আপনাদের সামনে তুলে ধরা হলো। এরই মধ্যে একটি অসাধারণ বিষয় দেখা গেছে। নিজেদের জনগণকে আত্মবিশ্বাসে রাখতে যেখানে যেখানে ইসলামিক বিপ্লবের স্মরণের র্যালি হয়েছে, 47তম ইসলামিক বিপ্লবের বার্ষিকীতে যেখানে সাধারণ মানুষ জড়ো হয়েছিল, সেই সব সাধারণ এলাকাতেই ইরান তাদের ক্ষেপণাস্ত্র মোতায়েন করেছে। দেখুন, তো বন্ধুরা, এই ছিল আজকের আয়োজন, যা স্বচ্ছভাবে আপনাদের সামনে তুলে ধরা হলো। আশা করি আমাদের এই প্রচেষ্টা আপনাদের ভালো লেগেছে। অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকুন, ভালো থাকুন।